পেরেছো? খেয়াল করো, আমরা টপিকগুলো একটু দিয়ে দিচ্ছি। টপিকগুলো আগে লিখে তারপর আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, প্রথম সমানতা নিয়ে তোমরা এই এমসিকিউ প্রশ্ন পড়বা। সমানতা কিন্তু অনেক প্রকার আছে, সেখানে অনেকগুলো প্রকার আছে। হ্যাঁ, অবস্থান সমানতা, চেইন সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম, আলোক সমানতা, জ্যামিতিক সমানতা। মানে ত্রিমাত্রিক সমানতাটা একটু ভালো করে পড়িও, আলোক আর জ্যামিতিক। আচ্ছা, নাম্বার অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা মেটা নির্দেশক কারা এবং কেন? এর পাশাপাশি আরো একটা আছে, বলয় সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী গ্রুপ। বলয় সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই সম্পর্কে জানবা, একটা চার্ট আছে, একটা টেবিল আছে। তবে এই প্রসঙ্গে বলে দেই, অক্সিজেন বা মুক্তজোর ইলেকট্রন আছে এমন যত গ্রুপগুলো আছে, যেমন OH, OR, মুক্তজোর কিন্তু আছে, দেখো NH2 মুক্তজোর কিন্তু আছে, ক্লোরিন মুক্তজোর কিন্তু আছে, বুঝতে পারছো? তারপরে তোমার মিথাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপগুলো, হ্যাঁ, এগুলো সব বলয় সক্রিয়কারী। তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ক্লোরিন, বলয় নিষ্ক্রিয়কারী। আর বাকি সবগুলো বলয় সক্রিয়কারী। এবং অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কারা, অর্থপ্যারা কারা, মেটা, এগুলো জানা থাকতে হবে। তারপর কার্যকরী মূলকগুলোর মধ্যে সক্রিয়তার ক্রমে কে উপরে কে নিচে, অর্ডারটা মনে রাখতে হবে। কয়েকটা কার্যকরী মূলক একবার মাস্ট বি জানতে হবে, যেমন COOH, SO3H, CONH2, COX, তারপরে OH, তারপরে অ্যালডিহাইড। আমি কিন্তু অর্ডারগুলো ঠিক মতো লিখি নাই, উল্টাপাল্টা লিখতেছি। সি তো এইচ গেল, এরপরে কিটোন। এই এই কার্যকরীমূলক, আর না বাকিগুলো না। এই কার্যকরীমূলক আরেকটা থাকতে পারে, নাইট্রেল, CN। এই কার্যকরীমূলকগুলো কে সবার উপরে? সবার উপরে তো জৈব অ্যাসিড আছে, আর এদের মধ্যে আবার সালফোনিক অ্যাসিড, COX, এগুলোর মধ্যে কে? অ্যালডিহাইড তো অ্যালকোহলের উপরে, অ্যালকোহলের উপরে কিটোনও আছে। তো এই যে কার্যকরী মূলকগুলা সক্রিয়তার সিরিজ আছে, কে উপরে কে নিচে, এগুলো একটু পড়িও ভালো করে। হ্যাঁ, প্রশ্ন আসে এখান থেকে, নৈর্ব্যক্তিক প্রশ্ন। এরপরে আসো, খুব বেশি পড়া দিব না। SN1, SN2, E1, E1 E2 দরকার নাই, শুধু অপসারণ বিক্রিয়া সম্পর্কে একটু পড়বা। কখন অপসারণ বিক্রিয়া হয়, E1 লাগবে না। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া সাইজ এফ সূত্রটা একটু পড়ে নিও। অপসারণ বিক্রিয়া এবং সাইজ এফ সূত্র, সাইজ এফ সূত্র, অপসারণ বিক্রিয়া, সাইজ এফ সূত্র, এইগুলা পড়বা নৈর্ব্যক্তিকের জন্য। এরপরে দেখো, আসলে আমরা রিভিশন ক্লাস কিন্তু খুব বেশি করতে পারবো, নৈর্ব্যক্তিকের জন্য খুব বেশি ক্লাস নির্ধারণ নাই, আগামী ক্লাসটাই শেষ। বুঝতে পেরেছো তো? সো আমরা কিন্তু অনেকগুলো এই পড়াগুলো কিন্তু একটু ভালো করে পড়বো। এরপরে আসো তোমরা, আমরা পড়েছি যে আমাদের হ্যালো ফর্ম বিক্রিয়া কারা দিবে কারা দিবে না, কয়েকটা বিক্রিয়া আমরা ভালো করে পড়েছি, তাই না? আমরা কিছু বিক্রিয়া খুব ভালো করে পড়েছি। আচ্ছা, তো দেখো সেগুলো কি? হ্যালো ফর্ম বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, উডস বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো খুব ভালো করে পড়েছে। এই বিক্রিয়াগুলো আমাদের লাগবে কি? হ্যালো ফর্ম বিক্রিয়া, কে দিবে কে দিবে না, কেন দিবে কেন দিবে না, হ্যালো ফর্ম বিক্রিয়া। হ্যালো ফর্ম বিক্রিয়া কারা দিবে কারা দেবে না, কি জন্য দিবে, এগুলো সব বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কারা দেয় কারা দেবে না, কেন দেয় এবং কি উৎপন্ন হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তারপরে আছে ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসেন। স্যার হফম্যান মনে হয়। হফম্যান হয় নাই, করে দিব এখন যদি না না হয়ে থাকে। ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া, উডস বিক্রিয়া, উডস। অভি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হয় না রে, স্বামী কানাই কি কয়? না স্যার, হয় নাই স্যার। আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি তাহলে।
উডস বিক্রিয়া, ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, তারপরে আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন। এটা কি হয়েছে অবি? জি স্যার, এটা করেছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর অ্যালডল ক্যানিজারও না হয় দিলাম না, এগুলো থাক পরে, আপাতত এই কয়েকটাই থাক। এই বিক্রিয়াগুলো সম্পর্কে অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়, মাথায় রাখিও, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমাদেরকে পড়িয়েছি আমরা গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক থেকে কোনটা কি যৌগ কি না, গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে কাকে নিয়েছি? 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, জৈব অ্যাসিড, হাইড্রোকার্বন, এগুলা পড়বা। এরপরে পড়বা গত ক্লাস আরে বিভিন্ন এমিনের মধ্যে ক্ষারকত্বের, বিভিন্ন এমিন মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া, ফিনাল, এমিন, এদের মধ্যে ক্ষারকত্বের তুলনা। তাহলে বিভিন্ন এমিন সমূহের ক্ষারকত্বের তুলনা, ক্ষারকত্বের তুলনা, কে ক্ষার বেশি, ক্ষারকত্ব বেশি কার, ক্ষারকত্ব কম কার। লাস্ট ওয়ান, শেষ। বিভিন্ন জৈব অ্যাসিডের অম্লত্বের তুলনা, বিভিন্ন জৈব অ্যাসিডের, বিভিন্ন জৈব অ্যাসিডের, জৈব অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিডের অম্লত্বের তুলনা, অম্লত্ব, অম্লত্বের তুলনা, কার অম্লত্ব বেশি কার শেষ, এই শেষ। সিকিউ প্রশ্ন দেই নাই, শুধু এমসিকিউ গুলো পড়তে বলেছি। খুঁজে খুঁজে বের করে বই, মেন বই পড়বা এবং চিন্তা করবা এখান থেকে। আমি কয়েকটা নমুনা প্রশ্ন বুঝাই দেব কিভাবে প্রশ্ন একটা হতে পারে, তাহলে দুই একটা টপিকের ধারণা পেলে বাকি টপিকগুলো ঠিক এইভাবে পড়লেই দেখবা যে আমাদের সকল এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে। কয়েকটা আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা শেষ করে নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যদি লেখা হয়ে থাকে লেখা হয়, লেখা লেখা লেখো লেখো। দেখো স্ক্রিনশট দিয়ে থাকলে এগুলো ভার্চুয়াল জগতেই থেকে যায়, গ্রুপে অনেক কনভারসেশন হয়, হারিয়ে ফেলো। আজকে হয়তো মনে আছে, 1 মাস পরে কিন্তু যদি মনে হয় স্যারে কোন টপিকগুলো এমসিকিউর জন্য দিয়েছিল সেগুলা খুঁজে বের করি, খুঁজে কিন্তু পাবা না, লেখা থাকলে কিন্তু খুঁজে পাবা, অতএব খাতা লিখা রাখো এগুলো। আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাড়াতাড়ি শেষ করছি। লেখা হয়েছে কি তোমাদের? জি স্যার। ওকে, এবার আসো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা একটু শেষ করি। সবাই আবার খেয়াল করো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ক্ষুদ্রাংশকরণ শব্দটা থেকে কিন্তু তোমাদের কিছুটা আইডিয়া পাওয়ার কথা। ক্ষুদ্রাংশকরণ জিনিসটা কি? হ্রাসকরণ, কোনো কিছু কমিয়ে দেওয়া। বিজ্ঞানী হফম্যান এই বিক্রিয়াটা আবিষ্কার করছেন, তাই তার নামের সাথে এটা লাগাই দেওয়া হয়েছে। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া, কার্বন সংখ্যা কমিয়ে দেওয়া। এখন এই যৌগে বিক্রিয়কে কার্বন সংখ্যা যা আছে তার থেকে একটা কার্বন কমে গিয়ে 1 কার্বন কম বিশিষ্ট আরেকটি নতুন যৌগ পাওয়া যাবে। এই বিক্রিয়াটা হচ্ছে হফম্যান এইভাবে বললে কিন্তু হবে না। তবে কি দেখো, হফম্যান বিক্রিয়া কারা দেয় একটু মনে রাখো। এই যৌগগুলো হচ্ছে কার্যকরীমূলকটা হচ্ছে অ্যামাইড যৌগ, মানে CONH2, এটা হচ্ছে অ্যামাইড যৌগের কার্যকরীমূলক। অ্যামাইড ভালো করে যদি লিখি গাঢ় সংকেতটা, তাহলে C ডাবল বন্ড O, এটা হচ্ছে কার্বনিল মূলক, আর তার আরেক হাতে যদি NH2 অ্যামিনো মূলক থাকে, তাহলে এই দুই কার্যকরী মূলক মিলে এটা হচ্ছে অ্যামাইড কার্যকরী মূলক, অ্যামাইডো মূলক। হ্যাঁ, তো এখন এই অ্যামাইড কার্যকরী মূলক, এখানে তোমার এই যে হাত দেখতেছো, এখানে আর থাকতে পারে, মিথাইল, ইথাইল, হোয়াটএভার যেটাই থাকুক, বেনজিন, বলয় থাকতে পারে। তো এই যৌগগুলো হচ্ছে অ্যামাইড যৌগ। তাহলে অ্যামাইড যৌগের সাথে যদি আমরা যে কোনো অ্যামাইড যৌগ, মনে করো যে তুমি এখানে একটা অ্যামাইড যৌগ আমরা লিখি, মনে করো এখানে ইথানামাইড দিলাম, 2 কার্বন বিশিষ্ট অ্যামাইডকে বলে ইথানামাইড। যদি এখানে আরো 2 কার্বন থাকতো, তাহলে এই কার্বন সহ 3 কার্বন, তাহলে এটাকে বলতাম প্রোপানামাইড। বেনজিন বলয় থাকলে এটাকে বলাইড। তো এই অ্যামাইড যৌগগুলোর সাথে, যে কোনো অ্যামাইড যৌগ হতে পারে, অ্যামাইড যৌগগুলোর সাথে ব্রোমিন Br2 এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে যে তাপ দেই,
তাপ দিলে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ব্রোমিন যোগ করে যদি তাপ দেই তাহলে তার একটু মনে রাখো, ব্যাখ্যায় বিশ্লেষণে যাব না, কৌশল টৌশল দেখাইতে হবে না। এই সিওটা অর্থাৎ কার্বনিল মূলকটা এই ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি কি সৃষ্টি করে দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম ব্রোমিনকে নিয়ে পটাশিয়াম ব্রোমাইড, এই যৌগটা তো অবশ্যই হয়। সাথে একটু খেয়াল করো এখানে এই যে সিওটা, এখানে একটু মনোযোগ দিবেন প্লিজ, দুইটা সবাই খেয়াল করবেন, দুইটা ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটাকে নিয়ে তোমার দুইটা পটাশিয়াম ব্রোমাইড হয়, হ্যাঁ। আর দুইটা ওএইচ, দুইটা এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে দুইটা ওএইচ আর এখান থেকে সিও মিলে একটা কার্বনিক অ্যাসিড হয়, কিন্তু কার্বনিক অ্যাসিড তো থাকে না, সেটা অবশিষ্ট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়া পটাশিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করে। তাহলে এখানে পটাশিয়াম ব্রোমাইডের সাথে পটাশিয়াম কার্বনেট প্লাস পানিও সৃষ্টি হয়। এইগুলো তুমি যদি লিখতে পারো তো ভালো, না লিখলেও সমস্যা নেই, তবে লিখলে ভালো। এখন তুমি খেয়াল করো এই সিওটা কিন্তু চলে গেল, অ্যামাইড যৌগ থেকে সিওটা কিন্তু লিভ করলো, চলে গেল, এদের সাথে বিক্রিয়া করিয়া এই পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কার্বনেট প্লাস পানি সৃষ্টি করলো। এরাও কিন্তু এখন রইলো কি দেখো, মিথাইল অংশটা মানে এই সিওর দুই পার্শ্বের অংশটা এখন একত্রিত হয়ে যাবে, এটা আর এটা একত্রিত হয়ে যাবে। এদিকে 2 কার্বন থাকলে এটা মিলে হবে 2 কার্বন বিশিষ্ট এমিন, এদিকে 1 কার্বন থাকলে এটা হবে 1 কার্বন বিশিষ্ট এমিন, এদিকে যদি 5 কার্বন থাকে 5 কার্বন বিশিষ্ট এমিন। তার মানে এমিনো গ্রুপের একদিকেই কার্বন থাকবে, থাকতে পারে 1টা 2টা 3টা 4টা 5টা, যতই থাকুক একদিকে আছে, তাহলে এগুলো প্রাইমারি এমিন। NH2 সাথে যদি একদিকে কার্বন থাকে এগুলোকে প্রাইমারি এমিন বলি, মিথাইল এমিন হোক, ইথাইল এমিন হোক, প্রোপাইল এমিন হোক, যেগুলাই হোক। তাহলে সিওটা যখন চলে গেল আর সাথে কিন্তু পাওয়া গেল দেখো মিথাইল এমিন CH3NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি এমিন পাওয়া যায়। ঠিক আমরা যদি এইভাবে যুক্ত করি, খেয়াল করো, যদি বেনজিন বলয় থাকে, বেনজিন বলয়, বেনজামাইড যদি নেই, এটা একটা অ্যামাইড যৌগ বেনজামাইড CONH2। তাহলে লক্ষ্য করো, আমরা যদি বেনজামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগে তাপ দেই তাহলে এখান থেকে সিওটা চলে গেলে যদি পটাশিয়াম ব্রোমাইড, এই তিনটা যৌগ সবসময় পাওয়া যাবে, পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কার্বনেট পানি। তাহলে এখান থেকে সিওটা অপসারণ হলো, কার্বন সংখ্যার অপসারণ হলো, এই NH2 বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়ে গেলে কিন্তু ফিনাইল এমিন বা এনিলিন কিন্তু পাওয়া যাবে। খেয়াল করো, এনিলিন কিন্তু পাওয়া যাবে, এটা কিন্তু অ্যারোমেটিক এমিন এনিলিন। তাহলে এটাও কিন্তু প্রাইমারি এমিন, 1 ডিগ্রি এমিন। কেন? NH2 এর একদিকেই কার্বন। তাহলে আমরা দেখতে পাইলাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কিন্তু আসলে প্রাইমারি এমিন সৃষ্টি হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কারা অংশগ্রহণ করে? অ্যামাইড যৌগ অংশগ্রহণ করে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অ্যামাইড যৌগের সাথে কার কার বিক্রিয়া হয়? ব্রোমিন প্লাস অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়। এইটুকু মনে রাখলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এমিন সমূহ সৃষ্টি করা যায়, যেমন এনিলিন সৃষ্টি করা যায়, মিথাইল এমিন সৃষ্টি করা যায়, অন্য যে কোনো প্রাইমারি এমিন তুমি সৃষ্টি করতে পারবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া তাহলে কাকে বলে? সংজ্ঞা যদি আসে, জ্ঞানের প্রশ্ন যদি আসে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি, তাহলে তুমি বলবা যে কোনো অ্যামাইড যৌগকে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগে তাপ দিলে প্রাইমারি এমিন পাওয়া যায়। এই বিক্রিয়াকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে, কারণ এই বিক্রিয়ায় অ্যামাইড যৌগ থেকে একটি কার্বন হ্রাস পেয়ে প্রাইমারি এমিন সৃষ্টি হয়েছে। এত কিছু লেখার দরকার নাই, শুধু এটুকু বললেই চলবে, যে কোনো অ্যামাইড যৌগকে ব্রোমিন ও পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগে তাপ দিলে প্রাইমারি এমিন পাওয়া যায়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে। অনুধাবনে যদি আসে তাহলে একটা এক্সাম্পলও দিয়ে দিও, বিক্রিয়া এটা অথবা এটা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিও, 2 নম্বর পেয়ে যাবা। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া জ্ঞানে আসতে পারে, অনুধাবনে আসতে পারে, নব্যিক থেকে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা তোমরা ভালো করে পড়িও। আচ্ছা, স্যার এবার একটু ওইটার নামটা কি বলছিলেন? ওই যে CH3CNH2 ইথানামাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যামাইডকে ইথানামাইড বলে, ইথানামাইড বা এসিটামাইড। এসিটিক মানে 2 কার্বন বিশিষ্ট অ্যামাইডকে ইথানামাইড বা এসিটামাইড বলে। আর বেনজামাইড, যদি 3 কার্বন, যদি এখানে 2 কার্বন থাকতো, CH2 CH3 থাকতো, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যামাইডকে আমরা প্রোপানামাইড বলতাম। অ্যামাইড যৌগগুলোকে নামাইড বলা হয়, নামাইড, ইথানামাইড, প্রোপানামাইড, বিউটানামাইড, পেন্টানামাইড, এইভাবে। হ্যাঁ, এবার আসো, আমি কিছু প্রশ্ন দিয়ে তোমাদেরকে আমি, খেয়াল করো দেখি, খুব কমন প্রশ্ন, খুব কমন, এটা খুব বেশি আসে, খুব কমন প্রশ্নগুলো। হ্যাঁ দেখো, লুকাস বিকারক বিক্রিয়া করে না কার সাথে? লুকাস বিকারক বিক্রিয়া করে না কোনটির সাথে? বিক্রিয়া করে না কোনটির সাথে? ক, খ, গ, ঘ। কতে দিলাম মনে করো যে
CH3 CH2 OH। খতে দিলাম CH3 CH CH3 OH। গতে দিলাম CH3 হোল 3 COH। ঘতে দিলাম কোনটির সাথে লুকাস বিকারক বিক্রিয়া করে না? বলো। স্যার 1 নাম্বারটা। অভি বলছস? জি স্যার। স্বামীর রুবায়েত বলতো। স্যার 1 নাম্বারটা হবে 1 ডিগ্রির সাথে করে। বাকিরা বাকিরা লুকাস বিকারক 1 ডিগ্রির সাথে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না, এই পড়া তো জীবনে পড়াই নাই। সাধারণ তাপমাত্রায় করে না, পরে তাপ দিলে করে। জি স্যার, ওইটাই তো স্যার। ফেনলের সাথে তো বিক্রিয়াই করে না, কারণ ফেনল তো অ্যালকোহল না। ফেনল তো অ্যালকোহল না, ফেনল তো অ্যাসিড। লুকাস বিকারক ফেনলের সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু 3 ডিগ্রির সাথে তৎক্ষণাৎ করে, তাড়াতাড়ি করে। 2 ডিগ্রির সাথে 5 মিনিট সময় নিয়ে করে। 3 ডিগ্রির সাথে আর 1 ডিগ্রির সাথে স্বাভাবিক তাপমাত্রা বিক্রিয়া করে না, কিন্তু তাপ দিলে করে। তো বিক্রিয়া করে না বলা হয়েছে, কিন্তু করে তো। এই কথা তো বলে নাই যে কক্ষ তাপমাত্রায় করে না, এই কথা তো বলে নাই। আটকাই গেছো। দেখো 100% সবাই সবাই আটকে গেছো। প্লিজ সাবধান। আচ্ছা, লুকাস বিকারক নিয়ে যদি আবার বলি, লুকাস বিকারক কোনটি? লুকাস বিকারক কোনটি? নিচের কোনটি লুকাস বিকারক? 2-4টা অপশন দিলাম, খেয়াল করেন। লুকাস বিকারক নিচের কোনটি? 1 নম্বরে দিলাম জিঙ্ক ক্লোরাইড HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl। তারপরে দিলাম জিঙ্ক ক্লোরাইড, এই দেখো এখানে কিন্তু অনাদ্র জিঙ্ক Cl NaCl। তারপরে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, সংকেতে কিন্তু অনেকটা গ্যাঞ্জাম লাগে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, এরপরে দিলাম মনে করো যে কি, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন পারক্সাইড। এরপরে দিলাম মনে করো যে কি বলে, সিলভার নাইট্রেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোনটি লুকাস বিকারক? নিচের কোনটি লুকাস বিকারক? 4টা অপশনের মধ্যে স্যার 2 কোনটি লুকাস নাম্বারটা। বিকারক? 2 নাম্বারটা। তো গ্যাঞ্জাম তো তোমরা লুকাস বিকারক সম্পর্কে প্রশ্ন করলে কি আমরা করতে পারি না? আচ্ছা, যদি বলা হয় ক্লিমেনসেন বিজারণ করা হয় কোনটি দ্বারা? ক্লিমেনসেন বিজারক কোনটি? ক্লিমেনসেন বিজারণ, তাহলে 1 2 3 4। ক্লিমেনসেন বিজারণ হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক প্লাস পানি, জিঙ্ক প্লাস HCl, নাকি জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl, নাকি টিন প্লাস HCl? কোনটা ক্লিমেনসেন বিজারক বা ক্লিমেনসেন বিজারণ করা হয় কোনটি দ্বারা? কে বলতে পারবে? স্যার জিঙ্ক অ্যামালগাম। হ্যাঁ, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl। শর্তগুলো খুব ক্লিয়ার থাকতে হবে। জিঙ্ক অ্যামালগাম পারদ সংকর, জিঙ্কের পারদ সংকর সাথে HCl, এটাকে দ্বারা, কারণ এটা ভালো মানের বিজারক। সবগুলোই কিন্তু বিজারক, এখানে যা লেখছি সবগুলো বিজারক, প্রত্যেকটি থেকে জায়মান হাইড্রোজেন সৃষ্টি হয়, কিন্তু সবাই ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া দেয় না। ক্লিমেনসেন বিজারণ হতে হলে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl লাগবে। এইভাবে প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, আসো এবার আরো অন্যদিকে যাই। নিচের কোনটি অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া? অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। 1 নম্বর অপশন ডিকার্বক্সিলেশন, 2 ক্লিমেনসেন বিজারণ, 3 উডস বিক্রিয়া। কোনটি সঠিক? কতে 1 ও 2, খতে 1 ও 3, গতে 2 ও 3, ঘতে 1 2 ও 3। বলো।
অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া মানে কোন বিক্রিয়াগুলো দ্বারা অ্যালকেন পাওয়া যায় আসলে অ্যাকচুয়ালি? স্যার 1 আর 3 হবে। 1 আর 3। অন্য কেউ? স্যার ক্লিমেনসন বিজারণ আর হচ্ছে স্যার উডস বিক্রিয়া। 2 আর 3। অন্য কেউ? বাকিরা কি কথা বলতে ভুলে গেছো? তোমরা কি কথা বলতে ভুলে গেছো কিভাবে কথা বলতে হয়? জড় পদার্থের মতো পড়ে আছো, কিছুই বলো না। বলতে তো ভুল হোক, ক্ষতি নেই, চেষ্টা তো অ্যাটলিস্ট করা উচিত। বাকিরা কি অবস্থা বাকিদের? আমি আমার প্রিন্সিপাল স্যারের সাহায্য চাইবো যে স্যার আমি খুব বিপদে আছি, আমার ব্যাচের স্টুডেন্টরা আমার ক্লাস করে না, তাহলে আমি কি ব্যাচটা বাদ দিয়ে দিব কিনা স্যার? দেখি, আমি স্যারের সাথে খুব দ্রুত কথা বলতে হবে। রুবায়েত কথা বলো না কেন? মারুফ আহমেদ শাফিন, আমাদের মেয়েরা চিংলাও মারমা বৈশাখী বসু আহাদা, আপনারা কথা বলেন না কেন স্যার? আপনারা কি কথা বলা কি ভুলে গেছেন নাকি কথা বলতে জানেন না? আপাতত সাময়িক আপনাদের হয়েছে, কথা বলা বন্ধ স্যার হয়েছে। এটা জানি না সেই জন্য বলি নাই স্যার, ও পারবো না আচ্ছা, এটা সেই জন্য। কোনটা যে জানেন একটাও তো জানলেন না, একটাও তো বলেন নাই, আমি সেই জন্য বলছি একটাও তো বলেন নাই। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে মাঝে সাময়িক মৃত্যু ঘটে, বুঝছো নি? এরা আসলে মৃত্যু শুধুমাত্র প্রাণ চলে গেলেই মৃত্যু হয় বিষয়টা কিন্তু তা না। বিবেক যখন থাকে না তখনও মৃত্যু বলবো আমি এটাকে। এটা হচ্ছে আমরা যে মৃত্যু যাকে চিনি সেটা না। মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলেই মৃত্যু। আমরা এমন ভাবে নিজেকে অপচয় করতেছি, নিজের সময়গুলোকে কিল করতেছি। আমি বলবো সত্যিকার অর্থেই তুমি এখনো বুঝতে পারছো না জরুরিটা, প্রয়োজনটা, যে তোমাকে ওয়েক আপ, তো জাগতে হবে, তোমাকে জাগার সেই লক্ষণই নাই। ঘুমানোটা এটাও কিন্তু মৃত্যুর শামিল। ঘুমিয়ে আছি। এখানে আমরা যদি সত্যিকার অর্থে এই বিক্রিয়াগুলো ভালো করে পড়তাম তাহলে অ্যান্সারটা খুব ইজিলি করতে পারতাম। ডিকার্বক্সিলেশন ও অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, ক্লিমেনসন ও অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, উডস বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, তিনটাই অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। কেমনে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ভুলে গেলাম কেন? CH3C ডাবল ও, খেয়াল করবেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার মধ্যে হয়েছিল? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে, সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, কি না হয়েছিল? এই COO আর CaNO একে নিয়ে সোডিয়াম কার্বনেট হয়েছিল, আর এইচটা CH3 এর সাথে যুক্ত হয়ে CH4 হয়েছিল, মিথেন। ঠিক তেমনি ভাবে যদি আমরা CH3 CH2 COO প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করতাম, তাহলে সোডা লাইমের ক্যালসিয়াম অক্সাইড কিন্তু শুধু এখানে পানি শোষণ করে, প্রভাবক হিসেবে কাজ করে, আর এখানে COO এটা কিন্তু বাবা এখানে চুন কিন্তু এখানে বিক্রিয়াটিকে ঘটাইতে সাহায্য করে, কিন্তু মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড সোডা লাইমের COO কে নিয়ে সোডিয়াম কার্বনেট হয়, এখান থেকে COO কার্বন ডাই অক্সাইডের অপসারণ হচ্ছে। তাহলে এইচটা কিন্তু এসে বাকি অংশটা অ্যালকাইল অংশটা মিলিত হয়ে কিন্তু CH3 ইথেন হয়ে যাচ্ছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অবশ্যই মিথেন, ইথেন, প্রোপেন এগুলাই পাওয়া যায়, বেনজিন পাওয়া যায়। আর ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়া তো আমরা বরাবরের মতো যে সবাই জানি, ক্লিমেনসন বিজারণ নিয়ে কারো কোনো হেডেক থাকার কথা না, কোনো প্রকারের দুশ্চিন্তা থাকার কথা না। এটা অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, এই COটা CH2 হয়ে যাবে, তো CH2 হয়ে গেলে আর এটা মিলে CH3 হয়ে গেল, CH3 ইথেন। কিটোন যদি হয়ে থাকে তাহলে প্রোপেন পাওয়া যাবে, যেমন দেখো এই যে এটা CH2 হয়ে যায়, তাহলে CH3 তাহলে প্রোপেন হয়ে গেল। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াও কিন্তু অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। আর উডস বিক্রিয়া সবাই আমরা জানি, যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়ে থাকি, যদি এক কার্বন বিশিষ্ট মিথাইল ক্লোরাইড নেই, তার সাথে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারে যদি বিক্রিয়া করে, তাহলে কিন্তু দুইটি অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনগুলো চলে যাবে এবং দুইটি অ্যালকাইল মূলকটা মিলে CH3 মিলে কিন্তু ইথেন হয়ে যাবে, এটা আমরা জানি কিন্তু। তাহলে এই সবগুলোই হচ্ছে অ্যালকেন প্রস্তুতের বিক্রিয়া। আরো একভাবে অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারি, কি? গ্রিগনার্ড বিকারকের সাথে পানি যোগ করলেও কিন্তু আমাদের অ্যালকেন আমরা প্রস্তুত করতে শিখেছি। গ্রিগনার্ড বিকারক কি ছিল? যেমন তোমাদের কিন্তু মনে আছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড অথবা ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড CH3CH2 MgI, এদের সাথে পানি যুক্ত করলে, পানি মানে হচ্ছে H+OH-, তাহলে এখানে কিন্তু এই যে মাইনাসটা হচ্ছে আর প্লাস,
এই যে মাইনাসটা কিন্তু এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে এই পানির মধ্যে কি আছে, H প্লাস আছে আর OH মাইনাস আছে। এখন H প্লাসটা এই CH3 মাইনাসের সাথে, H প্লাসটা এখানে CH3 CH2 এর সাথে এসে যুক্ত হলে এখান থেকে পাওয়া যাবে মিথেন, এখান থেকে পাওয়া যাবে ইথেন। আর ম্যাগনেসিয়াম ওই পানির OH কে নিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আয়োডাইড ফর্ম করবে। তাহলে আমরা তো জানলাম গ্রিগনার্ড বিকারকের মধ্যেও যদি ফোঁটায় ফোঁটায় পানি যোগ করি তাহলে সেখান থেকেও কিন্তু অ্যালকেন পাওয়া যায়। তাহলে অ্যালকেন প্রস্তুতির এই যে বিক্রিয়াগুলো, অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াগুলো, অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়াগুলো, আমরা আরেকটা জিনিস শিখাই দিই একটু দ্রুত, জলদি একটা বিক্রিয়া আমরা দ্রুত শিখাই দিই, 43 বাজে, দ্রুত 2 মিনিটে শেষ করে ফেলবো। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়াগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। যেমন দেখো ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম ক্যালসিয়াম কার্বাইড, ফল পাকাইতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বাইড। দেখো এটার সত্যিকারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনের সাথে ত্রিবন্ধন, এটা হচ্ছে মাইনাস, এটাও হচ্ছে মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে 2+। বুঝতে পারছো? আসলে এদের মধ্যে বন্ধন এভাবে দেখায় আর কি, কিন্তু আসলে এগুলো সমযোজী বন্ধন না, আয়নিক বন্ধন। বুঝতে পেরেছো? এখন ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে তুমি যদি পানি দাও, পানি মানে হচ্ছে কি H2O, তাহলে H প্লাস আর হচ্ছে OH মাইনাস। তাহলে প্রতি 3 অণু পানি থেকে 3টা H প্লাস, সরি 2 অণু পানি থেকে 2টা H প্লাস, 2 অণু পানি থেকে 2টা H প্লাস, একটা H প্লাস এখানে আসে আর একটা H প্লাস এখানে আসে। তাহলে যদি এই H এর সাথে আইসা যুক্ত হয় কার্বনের মাইনাস H এর প্লাস, ত্রিবন্ধন কার্বনের মাইনাস H এর প্লাস, তাহলে এটা একটা ইথাইন হয়ে গেল, অ্যাসিটিলিন হয়ে গেল। আর ক্যালসিয়াম এই পানির 2টা OH কে নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে কিন্তু ইথাইন গ্যাস পাই। আবার ইথাইন থেকে কিন্তু বেনজিন প্রস্তুত করা হয়। তাহলে তোমাদের আরো একটি কাজ গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম, অ্যালকেন প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়াগুলো, অ্যালকিন প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়াগুলো, অ্যালকাইন প্রস্তুতির বিভিন্ন প্রস্তুতি বা বিক্রিয়াগুলো, সেগুলো আমরা একটু ভালো করে পড়বো নবব্যক্তিকের জন্য। তাহলে আমরা আগামী ক্লাসে যে টপিকগুলো দিয়েছিলাম নবব্যক্তিক ভালো করে পড়ার জন্য, সবাই একটু ভালো করে চেষ্টা করে এসো। যেটা না বুঝবে সেটা আমার জন্য রেখে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তার আগে পড়তে হবে নিজে, নিজে চেষ্টা করলে অনেকটাই সমাধান হয়ে যায়, না পারলে আমরা আছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ, লিঙ্কটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও।